চিত্রনায়ক সালমান শাহর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর বাড়ির গেটে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে মাগুরার কেশব মোড়ের বাড়ির গেটে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে এই আগুন নিভে যায়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। দর্শক, সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল বলে আজকে আবারও তাকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন সালমান শাহ হত্যা মামলায় এবার ডিপজল, ডোলে জোহর ও শিবা শানু গ্রেপ্তারের। এদিকে এবার সালমান শাহর মামলায় বিশাল একটি সত্য সামনে এসেছে আজ 30 বছর পর। সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল। এইবার 3 জনের নাম সালমান শাহর মা স্বীকার করে এই নিয়ে নতুন রহস্য। 30 বছর পর যদি একটি লাশ কবর থেকে উঠায়, এটার আমার মনে হয় কঙ্কাল কোনো দাঁতের কোনো চিহ্ন পাওয়া যাবে না। একজন রিস্কওয়ালা মারা গেলে বিচার পায়। আমি অনেক ডাকাত প্রকৃতির মহিলা। আমার যখন আমি যুবতী ছিলাম তখন থেকে নার্ভাস কাজ করেনি, এখন বৃদ্ধা হয়েছে এখনো নার্ভাস কাজ করে না। এই হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর সালমান শাহর মৃত্যুর বিষয়টি আবারও হট টপিকে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ডন যে দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তা ডিপজল জানতেন বলেই পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে সক্ষম। 90 দশকের সুপারস্টার সালমান শাহর বাড়িতে আগুন। হঠাৎ করে সালমান শাহর বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছেন? অনেকেই বলতেছে খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করার পরেই সালমান শাহর ফ্যামিলিতে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সালমান শাহর বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছেন, এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি ইতিমধ্যে বিশ্বাস করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা একদম লাইভ প্রুফ দেখব বাংলাদেশের সুপারস্টার সালমান শাহর বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা সালমান শাহকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসলো সেদিনের লোমহর্ষক ঘটনার গোপন ভিডিও ফুটেজ। সেদিন রাতে সালমান শাহর সঙ্গে ঠিক কি হয়েছিল, কিভাবে সালমান শাহকে হত্যা করেছিল তার বন্ধু ডন এবং তার স্ত্রী সামিরা, এই ভিডিও এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসে পৌঁছেছে। এছাড়া আদালতের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এবার ফাঁসির দড়িতে ঝুলছে সালমান শাহর হত্যাকারী ডন এবং সালমান শাহর স্ত্রী সামিরা। প্রায় 3 দশক ধরে অমীমাংসিত থাকা এই মামলা নিয়ে সম্প্রতি যা ঘটেছে তার প্রতিটি খুঁটিনাটি আজ আমরা একে একে সাজিয়ে তুলে ধরব আপনাদের সামনে। তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। মৃত্যুর প্রায় 29 বছর পর অবশেষে সঠিক বিচার পেতে যাচ্ছেন বাংলাদেশের মহানায়ক, একসময়ের স্টাইলিশ আইকন সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার নিজ বাসার করা হয়েছিল, আর তখন দেশের মানুষকে বোঝানো হয়েছিল সালমান শাহ, কিন্তু তখনও অনেকেই এই কথা বিশ্বাস করতে পারেননি। একজন মানুষ যিনি মাত্র তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন আর মাত্র 3 বছরের ক্যারিয়ার দিয়েই হয়ে উঠেছিলেন বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সেই 90 দশকে তিনি যেমন স্টাইলিশ ছিলেন, আজকের নায়ক নায়িকারাও হয়তো তার মতো করে উঠতে পারবেন না। ক্যারিয়ারে একের পর এক সাফল্য পাওয়া এমন একজন মানুষ হঠাৎ কেন অপমৃত্যুর পথ বেছে নেবেন, এই প্রশ্ন তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। আপনারা জানলে অবাক হবেন, সালমান শাহর মৃত্যুর খবর শুনে 10 জন তরুণী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এতেই বোঝা যায় সাধারণ মানুষের কাছে তিনি ঠিক কতটা জনপ্রিয় ছিলেন। সিনেমা হলে তার ছবি মুক্তি পেলে দর্শকদের যে ঢল নামতো তা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে। তার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে ভক্তরা বিভিন্নভাবে তাদের শ্রদ্ধা জানিয়ে এসেছেন, কিন্তু
আজও অনেকে জানতে চান ঠিক সেই 1996 সালের 6 সেপ্টেম্বর রাতে সালমান শাহর সঙ্গে আসলে কি ঘটেছিল। সালমান শাহর মা নীলা চৌধুরী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। জানা যায় তখন সালমান শাহ থাকতেন রাজধানীর ইস্কাটনের একটি ফ্ল্যাটে। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে যান তার বাসায়, কিন্তু বাসার দারোয়ান তাকে আটকে দেন। নীলা চৌধুরী জানান তার স্বামী ছেলের সঙ্গে দেখা করতে চাইলে দারোয়ান ভেতরে যেতে দিচ্ছিলেন না, কারণ ছেলের বউ অর্থাৎ সামিরা আগে থেকেই মানা করে রেখেছিলেন। তিনি আরো বলেন তার স্বামী একরকম জোর করেই বাসার ভেতরে ঢুকে যান আর ফ্ল্যাটের সামনে গেলে দরজা খুলে দেন সামিরা নিচেই। তখন সামিরা জিজ্ঞেস করেন এখন কেন এসেছেন। জবাবে তার বাবা বলেন ইনকাম ট্যাক্সের কাগজে সই করানোর দরকার আছে, তাই সালমান শাহকে একটু ডেকে দাও। কিন্তু সামিরা বলেন ও তো ঘুমোচ্ছে। তখন তার বাবা বলেন ঠিক আছে, আমি নিজেই বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। তবু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সালমান শাহর মা জানান এরপর বেলা 11টার দিকে তার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় সালমান শাহকে দেখতে হলে এখনই আসতে হবে, দেরি করলে দেখা সম্ভব না। ফোন পেয়ে তিনি দ্রুত ছেলের বাসার দিকে রওনা হন। বাসায় গিয়ে দেখেন সালমান শাহ বিছানায় শুয়ে আছেন, কিন্তু তিনি প্রতিদিন বিছানার যেদিকে মাথা দিয়ে ঘুমোতেন সেদিন ছিল ঠিক তার উল্টো। এই বিষয়টি তিনি প্রথমে লক্ষ্য করেন এবং এতেই তার মনে সন্দেহের দানা বাঁধে। তখন সালমান শাহর হাতে পায়ে সবাই মিলে তেল মালিশ করছিলেন। সালমান শাহকে এভাবেই শুয়ে থাকতে দেখে তার মা ভেবেছিলেন হয়তো কোনো কারণে অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু নীলা চৌধুরী লক্ষ্য করেন সালমান শাহর হাতের নখগুলো নীল হয়ে গেছে। তখনই তিনি তার স্বামীকে বলেন আমার ছেলে তো মরে যাচ্ছে, তাকে এখান থেকে হাসপাতালে নিয়ে চলো। এরপর সালমান শাহকে বাসা থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সালমান শাহর মৃত্যুকে বলে সিদ্ধান্ত দেওয়া হলেও তারপর থেকেই একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। সামিরার সঙ্গে ডনের পরকীয়ার সম্পর্ক, আবার শাবনূরের সঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন। এসব নিয়ে ঘটনার প্রকৃত সত্যতা নিয়ে তৈরি হয় গভীর ধোঁয়াশা। তবে সামিরার সঙ্গে ডনের পরকীয়া ছিল এটি একদম সত্যি একটি বিষয়। তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বছর কয়েক আগে সালমান শাহর প্রতিবেশী এবং এই হত্যা মামলার অন্যতম আসামি রুবি এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন ঘটনার রাতে সালমান শাহর বন্ধু ডন তার বাসায় এসেছিলেন আর ডনের জন্য দরজা খুলে দেন রুবি নিজেই। সেখানে ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও উপস্থিত ছিলেন বলে দাবি করেন রুবি। আর সরাসরি সেই ভিডিও বার্তাতেই তিনি বলেন সালমান শাহকে তার স্ত্রী সামিরা, ডন এবং তাদের পরিবার মিলে হত্যা করেছেন। রুবির এই স্বীকারোক্তির পর সালমান শাহর ভক্তদের মধ্যে নতুন করে জেগে ওঠে ক্ষোভ এবং প্রশ্ন, কেন এতদিন ধরে এই তথ্যগুলো নিয়ে কোনো তদন্ত এগোয়নি। তবে দীর্ঘদিন এসব তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। বছরের পর বছর ধরে এই মামলা ফাইলবন্দি হয়ে পড়েছিল আর ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকেও যেন কিছুটা ফিকে হয়ে আসছিল ঘটনাটি। কিন্তু হঠাৎ করেই এই বছর ঘটনা মোড় নেয় সম্পূর্ণ ভিন্ন দিকে। অবশেষে চলতি 2026 সালের 9 আগস্ট রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয় আশরাফুল হক ওরফে ডনকে। একই দিন বিকেলে সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন সালমান শাহকে হত্যার জন্য সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে ডনের 12 লাখ টাকার একটি চুক্তি হয়েছিল। এছাড়াও রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান সালমান শাহর ছোট ভাইকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খল অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুল সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি আর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত তারিখ রাখা হয়েছে আগামী 30 আগস্ট। উল্লেখযোগ্য বিষয় হলো গত বছরই আদালত এই মামলার আসামিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে এখন পর্যন্ত সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে গ্রেফতার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বর্তমানে দেশে আছেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর ছেলের শোকে ভেঙে পড়া নীলা চৌধুরী গণমাধ্যমকে জানান এতদিনে অনেক কিছুই ঘটবে, কিন্তু তার ছেলে তো আর কখনো ফিরে আসবে না। তবে তিনি স্পষ্ট করে বলেন তার ছেলে এখন তা প্রমাণিত হবে আর এই ঘটনায় ডন সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সালমান শাহর ভক্তরা রাস্তায় নেমে আন্দোলন করছেন সঠিক বিচারের দাবিতে। এই বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কিছু বলেননি ডন। তবে যেভাবে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে তাতে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো এই দীর্ঘদিনের রহস্যের প্রকৃত সমাধান দেশবাসীর সামনে চলে আসবে। প্রসঙ্গত মামলাটি এখনো তদন্তাধীন, অর্থাৎ চূড়ান্ত রায় ঘোষণার জন্য এখনো অপেক্ষা করতে হবে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার পরই
পরই বোঝা যাবে অভিযোগের সত্যতা কতটুকু আর আদালতের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। ততদিন পর্যন্ত প্রতিটি নতুন তথ্য, প্রতিটি নতুন সাক্ষ্য নিয়ে দেশ জুড়ে চলবে জল্পনা কল্পনা। আর অপেক্ষায় থাকবেন সালমান শাহর অগণিত ভক্ত, যারা এতদিন ধরে শুধু একটি সত্যিকারের উত্তরের জন্যই অপেক্ষা করে আছেন। সালমান শাহ ছিলেন এমন একজন মানুষ যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে। তার আকস্মিক ও রহস্যময় মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, পুরো একটি প্রজন্মকেই গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। আজ 29 বছর পর যখন এই মামলা নতুন করে আলোচনায় এসেছে, তখন গোটা দেশ তাকিয়ে আছে একটাই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। সত্যিই কি প্রিয় এই তারকাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, নাকি এতদিনের সব প্রচলিত ধারণাই ভুল ছিল? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো খুব দূরে নেই। তো দর্শক, আপনার কি মনে হয় সালমান শাহর এই দীর্ঘদিনের রহস্যের প্রকৃত সমাধান কি এবার সত্যিই মিলবে, নাকি আরো অনেক প্রশ্নই থেকে যাবে অমীমাংসিত? আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানিয়ে দিন কমেন্ট। একটা মানুষ 29 বছর ধরে চুপ করেছিলেন। 29 বছর ধরে তার বুকের ভেতরে জমেছিল এমন একটা কথা যেটা বলতে গেলে তার জিভ শুকিয়ে যেত। চোখে ভেসে উঠত সেই ঠান্ডা অন্ধকার ঘরটা, সেই ধারালো ছুরি আর সেই মুখটা, যে মুখটা দেখে কোটি মানুষ হাসতো, কাঁদতো, স্বপ্ন দেখত। সেই মানুষটা আজ কথা বলছেন, আর তিনি যা বলছেন সেটা শুনলে বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাস নতুন করে লিখতে হবে। কিন্তু তিনি এতদিন চুপ ছিলেন কেন, কার ভয়ে, আর এখন হঠাৎ মুখ খুললেন কেন? এই তিনটা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের সেপ্টেম্বরের সেই কালো সকালটায়। ঢাকা শহর তখন ঘুম থেকে উঠেছে সবে, রেডিওতে গান বাজছে, চায়ের কাপে ভাপ উঠছে। একেবারে সাধারণ একটা সকাল, কিন্তু নিউ স্কটন গার্ডেনের একটা ভাড়া বাসা থেকে যে খবরটা বেরিয়ে এলো সেটা পুরো দেশটাকে থামিয়ে দিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালা থেকে শুরু করে অফিসগামী মানুষ, স্কুলের ছেলে মেয়ে, গৃহিণী, সবার মুখে একটাই কথা, সালমান শাহ নেই। মানুষ বিশ্বাস করতে পারেনি। কিভাবে পারবে? মাত্র 4 বছরের কেরিয়ারে যে মানুষটা পুরো ঢালিউডকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, যার চোখের দিকে তাকালে মেয়েরা ভুলে যেত পৃথিবীর নাম, যার হাসিতে সিনেমা হল ভরে যেত, সেই মানুষটা কিভাবে হঠাৎ চলে যেতে পারে? এটা তো সিনেমার গল্প না, এটা তো বাস্তব। বাস্তবে এমন হয় না, কিন্তু হয়েছিল। অন্তত সবাইকে সেটাই বিশ্বাস করানো হয়েছিল। আর ঠিক এই জায়গাতেই গল্পটা ভয়ঙ্কর মোড় নিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। 1996 সালে এটা আজকের মতো আধুনিক ছিল না। জরাজীর্ণ একটা পুরনো ঘর, ভেতরে ঠান্ডা, অন্ধকার আর একটা অদ্ভুত নীরবতা যেটা হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে যায়। সেই ঘরে সেদিন আনা হলো সালমান শাহর দেহ। বাইরে তখন হাজার হাজার মানুষ, কান্নার শব্দ ভেসে আসছে দেয়ালের ওপাশ থেকে। বাংলা চলচ্চিত্রের প্রায় সব তারকা সেখানে উপস্থিত, নায়ক, নায়িকা, পরিচালক, সবার চোখ লাল। পুরো দেশ যেন থমকে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সেই অন্ধকার ঘরের ভেতর একজন তরুণ যুবক দাঁড়িয়ে আছেন, হাতে ধারালো ছুরি নিয়ে। তার নাম রমেশ চন্দ্র, পেশায় ডোম, কাজ ময়নাতদন্তে চিকিৎসকদের সহায়তা করা। কিন্তু রমেশ শুধু একজন ডোম ছিল না, তিনি ছিলেন সালমান শাহের একজন অন্ধ ভক্ত। সেই মানুষটার সিনেমা দেখে তিনি হাসতেন, কাঁদতেন, আর আজ সেই মানুষটার বুকেই তাকে ছুরি চালাতে হবে। ভাবতে পারেন সেই মুহূর্তটা? নিজের সবচেয়ে প্রিয় মানুষের শরীরে ধারালো ছুরি চালানোর যন্ত্রণা কেমন হতে পারে? রমেশ সেই যন্ত্রণা বুকে চেপে 35 বছর চাকরি করেছেন, হাজার হাজার মানুষের ময়নাতদন্ত করেছেন, কিন্তু সেদিনের স্মৃতি, সেটা একটুও মুছে যায়নি, একটুও। কিন্তু আসল ভয়ঙ্কর কথাটা এখনো বলা হয়নি। রমেশ চন্দ্র, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সিকান্দার আলীর নাম নিয়েছেন, তিনি এমন একটা কথা বলেছেন যেটা শুনলে শির দ্বারা বেয়ে বরফ নামবে। তিনি বলেছেন সালমান শাহ সেদিন মরেননি। যখন তার শরীরে ছুরি চালানো হয়েছে তখন তিনি সম্পূর্ণ মৃত ছিলেন না। চেতনানাশকের কড়া ইনজেকশনে তাকে অজ্ঞান করা হয়েছিল। শ্বাস ছিল, প্রাণ ছিল, কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। আর সেই মৃত ঘোষণার পর শুরু হয়েছিল ময়নাতদন্ত। একটু থামুন, এই কথাটা আরেকবার ভাবুন। একজন জীবিত মানুষকে অজ্ঞান করে মৃত ঘোষণা করা হয়েছে, তারপর তার শরীরে ছুরি চালানো হয়েছে। এটা যদি সত্য হয় তাহলে এটা শুধু হত্যা নয়, এটা এমন একটা নৃশংসতা যার কোনো শব্দ নেই, কোনো ভাষায়। কিন্তু প্রশ্ন হলো, রমেশ এতদিন চুপ ছিলেন কেন? 29 বছর ধরে এত বড় একটা সত্য বুকে চেপে রাখলেন কেন? উত্তরটা একটা শব্দে, ভয়। কার ভয়? সেই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমেশ নিজে সরাসরি নাম বলেননি, কিন্তু তিনি বলেছেন এখন আর ভয় নেই, কারণ ডন গ্রেপ্তার হয়েছে। এই একটা বাক্যেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। যে শক্তির ভয় তিনি মুখ খুলতে পারেননি, সেই শক্তি এখন কারাগারে।
আর তাই 29 বছরের নীরবতা ভেঙে তিনি কথা বলেছেন। কিন্তু শুধু রমেশের কথায় কি পুরো সত্য উঠে আসবে? রমেশ নিজে বলেছেন, ময়নাতদন্তে তিনি ছিলেন সহকারী, মূল কাজটা করেছিলেন দুজন চিকিৎসক, ফরেনসিক মেডিসিন বিভাগের ডাক্তার তেজেন্দ্র দাস আর ডাক্তার বাড়ি। এই দুজন চিকিৎসকই বহু বছর আগে অবসর নিয়েছেন। তারা এখন কোথায় আছেন, কি করছেন, রমেশের কাছে সেই তথ্য নেই। কিন্তু রমেশ একটা অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, এই দুই চিকিৎসক কি লাখ লাখ টাকার বিনিময়ে জীবিত সালমান শাহকে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নটা যদি সত্যি হয়, তাহলে সেদিনের ময়নাতদন্ত কক্ষে যা ঘটেছিল সেটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়। আর এই মানসিক যন্ত্রণাই রমেশকে শেষ পর্যন্ত বদলে দিয়েছিল। সারা জীবন ধরে মৃত মানুষের শরীর কাটাছেঁড়া করেছেন তিনি, কিন্তু সেদিনের স্মৃতি ছিল তার অন্য সবকিছুর চেয়ে আলাদা। অবসরের পর সেই স্মৃতি তাকে তাড়া করে বেড়াতো দিনরাত। ঘুমের মধ্যে দেখতেন সেই মুখ, সেই চোখ, জাগ্রত অবস্থায় শুনতেন সেই নীরবতা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি নিজের ধর্ম বদলালেন, সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নাম রাখলেন সিকান্দার আলী। নিয়মিত নামাজ পড়তে শুরু করলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলতে লাগলেন, কারণ তিনি ভুলতে চাইছিলেন সেই অন্ধকার ঘরের স্মৃতি, সেই ছুরির ছোঁয়া আর সেই মুখটা, সব ভুলে যেতে চাইছিলেন। কিন্তু কিছু স্মৃতি থাকে যেগুলো ধর্ম বদলালেও মুছে যায় না, দেশ বদলালেও মুছে যায় না, জীবন বদলালেও মুছে যায় না। 1918 সালে যখন আদালত সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিলেন, তখন সিকান্দার আলী আবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এই খবর শুনে তিনি বলেছিলেন, একজন সাধারণ ডোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? যা বলার তা তো ডাক্তাররাই বলবেন। কিন্তু এই কথার মধ্যেই একটা ইঙ্গিত ছিল। তিনি দায়িত্ব ডাক্তারদের দিকে ঠেলে দিচ্ছিলেন, কারণ তিনি জানতেন আসল সিদ্ধান্ত কারা নিয়েছিলেন, তিনি তো শুধু নির্দেশ পালন করেছিলেন। আর আজ 2025 সালে এসে যখন সেই ভয়ের উৎস কারাগারে, তখন সিকান্দার আলী ওরফে রমেশ চন্দ্র মুখ খুলেছেন। তিনি বলেছেন তিনি আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। সেদিন মর্গে কি ঘটেছিল সেই গোপন সত্য তিনি বিচারকের সামনে তুলে ধরবেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু রমেশের সাক্ষী কি পুরো সত্য উদ্ঘাটিত হবে? সেই দুই ডাক্তারকে কি খুঁজে বের করা হবে? তাদের কি জিজ্ঞাসাবাদ করা হবে? তদন্ত কি সেদিনের ফরেনসিক রিপোর্টের গলতগুলো উন্মোচন করতে পারবে? সালমান শাহর ভক্তরা এবং সাধারণ মানুষ দাবি করছে সেই দুই চিকিৎসককে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তাদের বিশ্বাস, যদি সেটা করা হয় তাহলে 1996 সালের 6 সেপ্টেম্বরের অনেক অজানা অধ্যায় বেরিয়ে আসবে। ফরেনসিক রিপোর্টের সেই ফাঁক ফোকর আছে যেগুলো দিনের আলোয় আসবে। এবার একটু গভীরভাবে ভাবুন, একজন মানুষ 29 বছর ধরে এত বড় একটা তথ্য লুকিয়ে রেখেছিলেন শুধু ভয়ে। এই ভয়টা কতটা গভীর হলে একজন মানুষ তার ধর্ম পর্যন্ত বদলে ফেলে? এই ভয়টা কতটা শক্তিশালী হলে 29 বছর ধরে একটা শব্দ বলতে পারে না কেউ? আর সেই শক্তি যখন কারাগারে যায় তখন একসাথে সব বেরিয়ে আসতে শুরু করে। এটাই প্রমাণ করে সালমান শাহর মৃত্যুর পেছনে যে জাল বোনা হয়েছিল সেটা কতটা বিস্তৃত ছিল। শুধু একজন বা দুজন মানুষের পক্ষে এই জাল বোনা সম্ভব ছিল না। এর পেছনে ছিল ক্ষমতা, অর্থ এবং এমন একটা ভয়ের সাম্রাজ্য যেটা দশকের পর দশক ধরে মানুষের মুখ বন্ধ করে রেখেছিল। আজ সেই সাম্রাজ্যে ফাটল ধরেছে। একজন মানুষ কথা বলেছেন, হয়তো আরো অনেকে আছেন যারা এতদিন চুপ ছিলেন, হয়তো তারাও এবার মুখ খুলবেন। কিন্তু শেষ প্রশ্নটা রয়ে যায়, ন্যায় বিচার কি সত্যিই হবে? 29 বছর আগে যে তরুণ নায়ক কোটি মানুষের স্বপ্ন ছিলেন, তার আত্মা কি অবশেষে শান্তি পাবে, নাকি এই সত্য আবার কোনো অন্ধকারে ঘরে চাপা পড়ে যাবে? আপনার কি মনে হয়, সেই দুই চিকিৎসককে কি আদালতে হাজির করা উচিত? রমেশের সাক্ষ্য কি পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। কারণ সালমান শাহর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি ছিল না, এটা ছিল পুরো একটা প্রজন্মের হৃদয় ভাঙার গল্প। আর সেই ভাঙা হৃদয়ের উত্তর পাওয়ার অধিকার প্রতিটি বাংলাদেশির আছে। চ্যানেলটি সন্দেহ না, প্রমাণ আছে, সেটাই তো জানতে বুঝছেন? উইদাউট প্রুফ উই আর নট ড্যান্সিং, উই হ্যাভ প্রুফ। সামিরার বাপকে বলেন আপনি, আমাদের সামিরার বাপকে, লোকটাকে কিরা সংগত, সে ছিল শেখ কামালের বন্ধু। এরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই। আপনারা আমাকে প্রশ্ন করেন, কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার। এটা দুঃখ, বুঝছেন? মামলায় যদি কোনো ক্ষতি হয়, ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব, আমেরিকার আদালতে যাব। সালমান শাহ মারা গেল, মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো, আরেক বিয়া করলো, আরেক বিয়া করলো, এখন তার সালমান শাহর বউ না। কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন, সে কি এখন সালমান শাহর বউ? আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই, এটা মনে রাখেন। ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম, ফ্যানের মধ্যে যে রশিটা, তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড। কারণ গলার দাগ ছোট, রশিটা এত বড়। সেটা ছবিটা আমার সামনেই তুললাম, আমার ছোট ভাই তুলছে ছবি, ফ্যানের ছবি, রশির ছবি, এই জেসোকেইন যেটা চেতনানাশক ঔষধ, সিরিঞ্জ, সবকিছুর ছবি। তো আমি তো রাজসাক্ষী। বৃক্ষ, তোমার নাম কি?
ফুলে পরিচয়। একটা কথা আছে না, হ্যাঁ, চার চরণ বললে দেখেন না কেন, চরিত্রের বহিঃপ্রকাশ। এক স্বামীতে খুশি না। সামিরার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করে, আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক। যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল, মামা আই এম কামিং টুমোরো মর্নিং, স্টে হোম। আমি আসতেছি। হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি বলছি আবার পাগলামি শুরু করছো। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখন কে মায়া কেন করে? আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে, যে আপনাকে রশি কেটে নামাইয়া পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিং এ খবরে না ডাইকা আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে? শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে। আমি জুম্মার নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে। কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে? অবশ্যই, অবশ্যই। 1996 থেকে এখন পর্যন্ত বলে আসতেছি, এখন পর্যন্ত বলে আসতে যে প্রমাণ আছে দেখাচ্ছি, কোনো নড়াচড়া নাই। এখন আমি বুঝলাম না, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না, আমি আমেরিকান, আমি আমেরিকায় থাকি। আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি। পোস্টমর্টম, এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হয়েছে সেটারও প্রুফ আছে। অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইটস নট এ সুইসাইড। ফার্স্ট পোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম দুইটাই ইনশাল্লাহ আমরা আরো প্রুভ করে দেখাবো যে ইটস নট এ সুইসাইড। যদি হ্যাঙ্গিং হয়, হ্যাঙ্গিং হলে কি কি ভাঙে কি কি ব্লাস্ট করে এগুলোই আছে। এইদিকে সালমান শাহ মারা গেছে, সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান শাহকে পাঠানো হয়ে গেছে মর্গে। ওইদিকে আবার ডুম বলতেছে আমার জীবনে আমি এরকম লাশ কাটি নাই। পিবিআই যেটা করছে সেটাকে আপনাদের চোখে ন্যায়সঙ্গত করছে? একটা আদালত দায়িত্ব দিচ্ছে পিবিআই কে যে এটা পুনঃতদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য। পিবিআই কি করলো? সে জনসমক্ষে সেটা প্রকাশ করে দিল। এটা কি করলো? আদালতকে অবমাননা করলো, আমাদের মামলাকে নষ্ট করে দিল, বিভিন্ন ধরনের ছবি আঁকলো, ভক্তবৃন্দকে হতাশ করলো। পিবিআই এর এই রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার জন্য অ্যাটেম্প নিছে। আমি আর আমরা এদেরকে শেষ করছি। সেটা ছবি তো আমার সামনেই তুললাম, আমার ছোট ভাই তুলছে ছবি, ফেরের ছবি, রশিদ ছবি, এই জেসকেইন যেটা চেতনানাশক সিরিঞ্জ সব কিছু ছবি। তো আমি তো রাজসাক্ষী, আমার সামনেই সব কিছু। দেখেন আমি আসছি আমেরিকা থেকে সম্ভবত 5 দিন হয়, আমার সাথে ইমনের দেখাই হয় নাই। আমি এয়ারপোর্টে নামে প্লেনে চলে গেছি সিলেটে। শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে। আমি জুম্মার নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে। আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা, আইসা বাসায় ঢুকতে পারি না একদিন ধরে, হাজার হাজার মানুষ। কোনোরকম ঢুকার পরে দেখলাম গাড়ি ডেড বডিটা গাড়ির মধ্যে রাখা। কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা? আমি না, হ্যাঁ, তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, লাভ পৌঁছে যাবে। সালমান শাহ তো সাধারণ মানুষ না, অসাধারণ। একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে? তার মা বাপ, আত্মীয় স্বজন, আমরা তখন এরকম ছিলাম। যাক, লাশ গেল গিয়া সিলেটে। 3:30 4টা ফজরের নামাজের আগে আমার ছোট ভাইরে আমি ডাকলাম, বললাম আমরা দুইজন একটু চেক করবো বডিটা। এই রুম লক করে খুললাম, খুলে দেখলাম, প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এইখানে দাগ, চিকন দাগ। বললাম ছবি নাও, মাথা এই জায়গা কাটা না, পোস্টমর্টম হইলে এই জায়গা কাটতে হয়, ছোটবেলা থেকে দেখছি এই জায়গা কাটা না, ছবি নাও। বুকের এইখানে একটা দাগ দেখলাম, ছবি নিলাম, দাফন করলাম। করার পরে প্রায় 9 দিন না 10 দিন পরে ঢাকা থেকে ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা তো ঘর করবো। আসার পরে আমার সাথে সালমান শাহর মা, বড় আপা, বড় দুলাভাই, বিল্টু, আমি, আমার মেজর বোন, আমার ছোট ভাই, আর ওদের পক্ষ থেকে সামিরার বোন, সামিরার মা বাপ আরো কে আসলো। ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম, ফ্যানের মধ্যে যে রশিটা, তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড। কারণ গলার দাগ ছোট, রশিটা এত বড় মোটা। বুঝতে পারছি দিস ইজ মাই স্টার্টিং। এরপরে তো আর কত কি, এক সুটকেস ভর্তি ভিজা কাপড়, বা ঘরের মধ্যে ভিজা কাপড়, বাথরুমে ভিজা টাওয়াল। সালমান শাহ, আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে, যে আপনাকে রশি কেটে নামায়া পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিং এ কবরে না ডাইকা
আপনার বাপ মারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে? এটা কোন দেশের কোন আইনি আছে? এভরিথিং ইজ ক্লিয়ার। আবার কি স্টেটমেন্ট দেয়? আপনারা তো সবই জানেন যে সালমান শাহ তো আমার কাছে মারা যায় নাই, হ্যাঁ পাশের ফ্ল্যাটে, হ্যাঁ পাশের রুমে। এটা কি একই বাড়ি না, একই অ্যাপার্টমেন্ট না? তো কত বলবো আপনাদেরকে? আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সৎ থাকি এবং সৎ মুসলিম ব্যক্তি থাকি, আমি সোজা থানায় যাব, ইয়া বলবো যে আমার বিরুদ্ধে নাকি কি অভিযোগ হয়েছে, আমি আসছি, আপনি আমার টাকা। তারা পালায় কেন? আর আপনারা খুঁজেন না কেন? সালমান শাহ মারা যাওয়ার পরে একজনকে বিয়ে, বাচ্চা কাচ্চারা রাইখে আরেকজনকে বিয়ে, আপনারা তখনও কি সালমান শাহ বসে? তা আপনারা 19 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর রাখলে আপনারা দৌড় দেন, হ্যাঁ সাংবাদিকরা দৌড় দেন তার ইন্টারভিউ। এগুলো কি আমাদের মনে লাগে নাই? তার কাছে যাচ্ছেন কেন? সে কি আমাদের পক্ষে বলবে? আমরা কি আজ পর্যন্ত তার মা বাপের বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বলছি বা তার বিরুদ্ধে কথা বলছি? কিন্তু সে তো কথায় নীলা চৌধুরী একবার বলেন আমার এক শাশুড়ি বা সালমান শাহ মা, হ্যাঁ নীলা চৌধুরী। শোনেন, অহংকার অনেক দেখছি, আল্লাহর কাছে অহংকারের স্থান নাই, বুঝছেন? আমরা বাংলাদেশে আমাদের জন্ম, কিন্তু আমরা আধ্যাত্মিক নগরীর মানুষ, 360 আউলিয়ার দেশের মানুষ। আমি বুঝতে পারছি সালমান শাহর মার কান্না, তার পরিবারের কান্না মেহনত আল্লাহ শুনছেন। আর বাদ দেন তার কথা। ডন বলে বন্ধু, আরেকজন বলে আমি ড্রেস ডিজাইনার, আরেকজন বলে আমি সালমান শাহর হেয়ার ডিজাইনার। এখন কত ডিজাইনার আর কত হেল্পার বাইরেছে। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখন যে মায়া কান্না করে, কেন না কেন? বাদ দেন এটা। এরপরে কোনোদিন গেল না কেন মাজার দিয়ারতে বা সাধারণ বাবার মাজার দিয়ারত করে, সালমান শাহর মাজার দিয়ারত করে, অথবা তার পরিবারের কারোর সাথে হাই হলো বলা? আর তো ফিল্মের অনেকেই যায়, গেল না কেন? এগুলো মায়া কান্না অনেক হয়েছে, অনেক হয়েছে। সামিনার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করেন, আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক। যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল, মামা আই এম কামিং টুমরো মর্নিং, স্টে হোম। আমি আসতেছি। হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি বলছি আবার পাগলামি শুরু করছো? না মামা, আমার কাছে অনেক প্রুফ আছে, এখানে নিয়ে সংসার করা যাবে না, আমি এসে তোমাকে দেখাবো। সো এই প্রুফটা যদি সে যদি ডিভোর্স দিত, তখন আপনারা যাইতেন না তার কাছে, মিডিয়া যাইতো না, যেখানে ডিভোর্স দিচ্ছেন তখন অনেকের নাম এসে দিত। এই কারণে এদের নাম না আসার জন্য তারা উড়ায়। স্বামীরা পাচ্ছেন না, দণ্ডে পাচ্ছেন না, স্বামীরা বাপরে পাবেন না, তার মারা পাবেন না। হ্যাঁ, বাসায় যে সেই মুহূর্তে যে মুহূর্তে সে মারা যায়, কাজের 2টা মহিলা ছিল, ডলি ছিল আর কি নাম বলো না, আবুল। বৃক্ষ তোমার নাম কি, ফুলে পরিচয়, একটা কথা আছে না? হ্যাঁ, চার চরণ বললে দেখেন না কেন, চরিত্রের বহিঃপ্রকাশ, এক স্বামীতে খুশি না। আমি বলবো কেন, আপনারা তদন্ত করে বাইক করেন। আমরা 51 পরিবার, আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যাবো, মুখ আলাদা হয়ে যাবো, মুখ আলাদা হয়ে যাবে, আমরা এরকম চাই না, বুঝছেন? আজ পর্যন্ত সিলেটে বৃদ্ধাশ্রম নাই। আমি আপনার মারপেটের ভাই, আপন ভাই। আমি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছি সিলেটে, আপনি ঢাকায়। আপনি কি হাইটে রওনা দিবেন, না বাসে, না ট্রেনে, না প্লেনে? কোনটায় যাবেন আপনি? উত্তর দেন, কেন প্লেনে যাবেন? দ্রুত যেতে যাবেন, সেটাই চুজ করবেন। তার শ্বশুরকে জিজ্ঞেস করেন, সে বাইরুড নাকি রওনা দিছিল। সে বাইরুড আসছে খবর পায়, হ্যাঁ মেয়ের জামাই এরকম ঘটনা, সে চিরং থেকে বাইরুড আসছে। ওয়াই? আমি বলবো সে ছিল ঢাকায়, সামিরের মাও ছিল ঢাকায়। বলেন আপনি আমাদের সামিরের বাপকে, লোকটাকে ক্রীড়া সংগঠক। দেশ স্বাধীনতার পর থেকে 71-এর পর থেকে ক্রীড়া সংগঠক আর কে? স্বনামধন্য আর কে? পাপন সাহেবের আগে আর কে? সে ছিল শেখ কামালের বন্ধু, বুঝছেন? হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই। আপনারা আমাকে প্রশ্ন করেন, কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার। এটা দুঃখ, বুঝছেন? মামলায় যদি কোনো ক্ষতি হয়, ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব, আমেরিকার আদালতে যাব। আমরা মানুষ, সাগর রুলি হত্যার বিচার চাই, কুমিল্লার তনু হত্যার বিচার চাই, বিডিআর হত্যার বিচার চাই। এগুলো অমানবিক। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে, উনি পাঠাইছেন, উনি নিবেন। আপনি আমাকে মারার কোনো অধিকার নাই। সালমান শাহ মারা গেল,
মারা যাওয়ার পরে বউ আরেক বিয়ে করলো, আরেক বিয়ে করলো, আরেক বিয়ে করলো, এখন তার সালমান শাহর বউ না। কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন, সে কি এখন আর সালমান শাহর বউ? হ্যাঁ, ওয়াই? এটা লাস্ট ইয়ারে আমি যখন বলছি, আমি যখন ফ্লাশ করছি, তখন আর কেউ যায় নাই। যান না, এখন যান, ইন্টারভিউ নেন। বুঝছেন, আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই, এটা মনে রাখে পাবেন তো। আমরা তো পালাই যাই না। হ্যাঁ, তাহলে এমন এক ব্যক্তি পালাই যাওয়ার মানে কি? কেউ চুর না হইলে পালায়? এই 5 জন যে স্টেটমেন্ট দিছে, এই 5 জনের স্টেটমেন্ট কি পাওয়ার আমার অধিকার নাই? আমার স্টেটমেন্ট যিনি নিছেন বিজ্ঞ আদালত, আমার স্টেটমেন্ট না তো 164-এ সেটা তাই নেই। আদালতে ঘুরতে ঘুরতে এটা কোন বিচার? মামলা হয়ে গেছে আমার উপরে, তার উপরে আমরা ভিডিও পালাইছি, এও পালাইছে। এরা কি পাবেন না? এরা ধরে নিলেই তো ওই দিনের ঘটনা বাইরে যে ওই দিন রাত্রে কি হয়েছিল। তাইলে ওকে, সে কে? সে তো আবুল। আর কাজে 2টা মেয়ে ছিল। সামিরার স্টেটমেন্ট যে আমি আবুলরে আর মনোয়ারের দলিলে যাই ডাকছি, তারা এসে পায়ে ধরছে 2টা, আমি রসিকা এটা নামাইছি। এরা কি জড়িত না? ঘাড় দল দেয়, কি আসে? মাথা আসে। কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে, দেখার কোনো ধরছে না। অবশ্যই, অবশ্যই। আমার লয়ার আজকে বলছেন, কি বলছেন, ইচ্ছা করলে 100 বার এদেরকে আবুল মনোয়ারা এদেরকে ধরতে পারে, 100 বার মামলার খাতিরে ধরতে পারে। স্বামীরাকে না, স্বামীকে না, বাদ দেন, পাইল না। শুনেন, বাংলাদেশে সদিচ্ছার অভাব। আমার মোবাইল ফোন হারছে বা আপনার মোবাইল ফোন হারাই গেছে, ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে এসে উদ্ধার করতে পারে। আমি দেখছি নিজের চোখে, কিন্তু সদিচ্ছার অভাব। আমি যখন রিক্সা বসছি, সে আমার দিকে রিক্সাওয়ালা তাকাইছে, আপনি মামা না? হ্যাঁ মামা। তার পয়সা নেবে না। না কেন? আমি শরিক হইলাম, ওই যে ভাড়াটা দিবেন আপনি, ওই ভাড়াটা দিয়া মামলার সাথে আমি জড়িত হইলাম, আমি শরিক হইলাম। সিএনজি আল্লাহ, বিভিন্ন ধরনের লোক রেস্টুরেন্টে ঢুকছি নাস্তা করতে, পরিচয় না, বিল দিবেন না। একটু সালমান শাহের কথা কমাতে। ওরে আল্লাহ রে, সালমান শাহ নিয়ে কথা বলবো। একটু শুনে, আচ্ছা শুনে, আমি জানি যে বিকালবেলা সালমান শাহ আপনার কাছ থেকে খেয়েই পরে এই ঘটনা। আমাদের ব্রেক ছিল সেদিন, আমরা বিয়ে কাজলের শুটিং করতেছিলাম। আচ্ছা যাই হোক, একটু বৈশা কথা বলবো। বৈশা কথা বলি, চলো। আচ্ছা, তোমরা দেখে নাও, দেখো এক লাইভ সাকিবের মতো চেহারা, এই যে ছোট কালের সাকিব, এই যে দেখো দীপজল ভাই, আর হইলো মাদ্রাজি হিরু যে আরেকটা আছে ওর মতন। তো এদেরকে দিয়ে বানাই, আরো তো ভাইরাল হয়ে যাবে। বড়দের তো দরকার নাই, ছোটদের দিয়েই করি। চলো আসো, তোমার কষ্ট নিন না প্লিজ। না না, যাক দর্শক, খুঁজতে খুঁজতে আসলে পেয়ে গেলাম। আমরা একটু কথা বলবো তার সাথে আমাদের অকাল প্রাত নায়ক সালমান সম্পর্কে। আসো তোমরা। আচ্ছা এবার বসো, আমরা বসলাম, একটু জানবো আমরা যে অকাল প্রাত সালমান শাহ সর্বশেষ আপনার হাতের খাবার খেয়ে যে ঘটনাটা ঘটেছে, আমরা জানি 6 সেপ্টেম্বর। আসলে কি আমার হাতের খাবার যেটা যদি বলো, এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সালমান শাহ হইতো কি, আমি যেখানে খাইতাম ব্রেকের সময় চলে যেত, জানি না ও আমার হাতের খাবার খাইলেই ওর আলাদা একটা টেস্ট হতো, যেখানে যেতে ওস্তাদ একটু খাওয়াই দেন না। তো সেদিন আমি পিয়ে কাজলের ছবি শুটিং করছিলাম, আমাদের ব্রেক দিয়েছে। তো তোমরা জানো যে ফিল্মের ব্রেক মানে হলো ঘন্টাখানেক আমরা ব্রেক দিই, ব্রেক তো ঘন্টাখানেক না, আর একটু বেশি লাগে। তো আমি খাচ্ছি, তেমন সময় সালমান দৌড়ে আসছে, ওস্তাদ আমার ধুয়ে আপনি একা খাইতেছেন? তেমন তুই খাবি, দুপুরবেলা খাস নাই? কয় না ওস্তাদ, খাওয়াই দেন। তো খাওয়াইতে খাওয়াইতে ভাত, এবং আমি পাঙ্গাস মাছ পছন্দ করি, পাঙ্গাস মাছের পেটিটা পছন্দ করি, তো সেটা দিয়ে খাচ্ছি, এবং চিংড়ি মাছও ছিল, পুরা ভাতই শেষ। তাই আমি বললাম যে তুই পুরা ভাত খেয়ে ফেলেছিস, আমি খামো কোথায় তেনে? কয় ওস্তাদ রে পুরা পাতিলটা দেন। আমি কি, তোর মনটা খারাপ লাগতেছে, কারণটা কি? ওস্তাদ নাই এমনি। থ্যাংক ইউ ওস্তাদ, যাইয়া বসলই না। অন্যদিন বসে, কিন্তু সেদিন বসলই না, চলে গেল। মনটাও কেমন যেন ছিল একটু। সবসময় জীবন সালমান হাস্যোজ্জ্বল থাকে, সবসময় কিন্তু ও হাসি খুশি থাকে, এবং ওর আশেপাশে এলাকার মহল্লার যেখানে যেত না, সব পোলাপানের সাথে তার মধ্যে একটা আন্তরিকতা থাকতো। কক্সবাজার গেলে, শুটিং করতে গেলে, কক্সবাজারের অর্ধেক পোলাপাইন ওর পাশে চলে আসতো। তো সালমান শাহ, এই তো সালমান শাহ আর কি বলবো। তারপরে আমরা যদি জানতাম যে সে মারা যাবে, তাহলে কি সেদিন আর আমি সালমানকে ছাড়ি? তাহলে তো আমার সঙ্গে বসাই রাখি। রাখতেন আসলে ও খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল,
অত্যন্ত ভালো ছেলে ছিল এবং এত হাস্যোজ্জ্বল মানুষ ছিল। সবচেয়ে মনে পড়ে আমরা যখন গুলশানে আজিজ মাহমুদের বাড়ির ওদিকে আমরা শুটিং করতেছিলাম স্বপ্নের ঠিকানা, এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। শাবনূর, তো শাবনূর মেকআপটা রিটাচ করতেছে, তো শাবনূরের সালমান পিচ্ছি করে ডাকতেন, কয় পিচ্ছি আয় তো, তোর মেকআপ দেওয়া শেষ হয়েছে, লিপস্টিক দিবে আর কত দে, হাই তাড়াতাড়ি। তো দেখবা যে দুইজনে হাত দুইটা পতাকার নিচ দিয়ে দৌড়াচ্ছে। ওই শটটা আমি 2 বার নিচ্ছি। তো আমার বলে যে ওস্তাদ হয় নাই, হয়েছে, তুই নিচের দিকে তাকাইছিস। ওর সাথে শুটিং করতে গেলে না একটু মজা হতো, খুব মজার ছেলে ছিল। আল্লাহ তাআলা ওরে ব্যস্ত নসিব করুক, জান্নাতবাসী করুক। আর কি জানবো বলো? আমি যেহেতু চিনি না জানি না, ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার পরিচয় নেই। সালমান শাহ ছিল শিল্পী, আমি একজন ডাইরেক্টর, ডান্স ডিরেক্টর। আমি কোরিওগ্রাফি হিসেবে ওর অনেক কোরিওগ্রাফি করেছি। ও খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, নম্র ছেলে, ভালো কাজ করে, এটুকুই আমি জানি। কিন্তু তার ওয়াইফ, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে তো আমি কখনো চলিও না, আমি দেখিও না, তাদের বাড়িতেও যাই নাই। তো সেই সম্বন্ধে আমার মন্তব্য করাটা নিষ্প্রয়োজন। এবং আইনের গতি দিয়ে যাবে, আইনের মাধ্যমে কে দোষী সাব্যস্ত হবে তার অবশ্যই বিচার চাই আমরা। কারণ এমন একটি ছেলে বাংলাদেশ থেকে চলে গেছে, এমন একটি ছেলে অল্প বয়সে চলে গেছে, তো তার জন্য তো সারা পৃথিবীর মানুষ তার দোষীদের মানে শাস্তি দাবি করছে। আমি নিঃসন্দেহে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত আইনের মাধ্যমে। আসলে কি, মা তো মাই, এমন এক রত্ন যে মা হারাবে সেই মাই বুঝতে পারে যে কি হারিয়েছে। সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষের জন্য এই ছেলেটি কান্না করতে, এই ছেলেটির জন্য সারা দেশের মানুষ কান্না করতেছে। আর মা কেমন লাগে, মার কেমন লাগে সন্তান হারালে সেটা মাই বুঝতে পারে। 29 বছর যাবত এই ব্যথা, এই যন্ত্রণা বুকে নিয়ে উনি দৌড়াচ্ছেন। তো ওনার মা, ওনার কান্না, ওনার চোখের পানিতে অবশ্যই সবার মায়া লাগতে পারে। যার জন্য বিজ্ঞ আদালত তো আদালতের গতিতে যাবে, আইনের গতিতে যাবে। এবং সূক্ষ্ম আইনের জন্য যে এই কথাটি বলেছেন নিশ্চয়ই উনি অনেক ভালো একজন মানুষ। তো যেহেতু নিয়েছে, আইন তো আইনের গতি দিয়ে যাবে। এবং খালাম্মা আন্টি, আমি আন্টি বলি, আন্টির সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আন্টি ভালো বিচার পাক, সালমান শাহর সূক্ষ্ম বিচার হোক, এটা আমিও চাই, সবাই চায়। এই তো সবাই চায়। আসলে ওই সময়ে যখন মারা যায় আপনি নিশ্চয়ই শুনেছিলেন, গিয়েছিলেন কিনা? 100%। পরের দিন সকালবেলাতে যাব না, হাসমতের, আমার বন্ধু হাসমতের ছবিটা অর্ধেকই ছিল। কত মানুষ যে ওদিন আসছিল। এবং আসলে ভক্ত তো ভক্তই, যে ভালো কাজ করবে, যে ভালো মানুষ, তাদের ভক্ত তো ওরকমই থাকা উচিত। সত্যি কষ্ট লেগেছিল, অনেক কষ্ট লেগেছিল, অনেক কষ্ট। সেই কষ্ট বুঝানোর মতো না। আমরা অনেকদিন পরে কাজ করি, প্রতিদিন হয়তো সকালবেলা আসতো, কাজ দেখা হতো। আর মা তো তার সন্তানের বুকে নিয়ে শুইত। সেই মা কিভাবে সহ্য করতে পারছে? আল্লাহ যে এতদিন যাবত খালাম্মার মানে যন্ত্রণা, কষ্ট, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া এবং খালাম্মার প্রতি অশেষ মানে ভক্তি, সোজা কথা। তো অবশ্যই কষ্ট লেগেছে, অনেক কষ্ট লেগেছে, অনেক। হত্যা মামলা হিসেবে রমনা থানাকে দিছে, এটাতে আপনি কতটুকু স্যাটিসফাই বা কি বলবেন? আসলে কি, এই থানা, হত্যা মামলা, বিচার আচার, এইগুলো নিয়ে তো আমি কখনো দৌড়াই নাই, আর এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাও নাই। তো এই ব্যাপারে বলাটা আমার শুভনীয় না। অবশ্যই নিয়েছে না, তো নিয়েছে তো, যেটা আইন বিজ্ঞ আদালত যে আদেশটি দিয়েছেন, সেই আদেশটি তো সম্মানিত থানা কর্তৃপক্ষ অবশ্যই সেটা নিয়েছেন না? আপনারা জানেন যে বললেন যে নিয়েছে, তো নিয়েছে। এখন বিচারের গতিতে চলবে, আইনের গতি দিয়ে যাবে। যদি তারা দোষী সাব্যস্ত হয়, অবশ্যই সেই দোষের বিচার হবে। দেশের আইন অনুযায়ী তারা অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। ডনকে নিয়ে কি বলার আছে? আসলে ডন খুব ভালো ছেলে। ডন আমার স্টুডেন্ট ছিল। ডনকে আমি নাচ শিখাইতাম। এবং চাঁদের আলো ছবিতে যখন মিঠু ভাইয়ের বাড়িতে, আজমুল হুদা মিঠু ভাইয়ের বাড়িতে, মিঠু ভাই একটা জানেন আপনারা, এরশাদ
মাননীয় আশরাফ সাহেবের খুব ক্লোজ বন্ধু ছিলেন মিঠু ভাই মুক্তিযোদ্ধা। সেই মিঠু ভাইয়ের বাড়িতে মিঠু ভাইয়ের 2 ছেলেকে আমি নাচ শিখাইতাম। তো সেইখানে ডন ছিল, ডনও যাইতো, ডনও নাচ শিখতো। তো সেই হিসাবে ডনের সাথে আমার পরিচয়। তো চাঁদের আলো ছবিতে যখন ওমর সানিও তো আমার স্টুডেন্ট, তো ওমর সানি যখন যাচ্ছে তো একটা চিঠি দিবে, সেই চিঠিটার জন্য একটা সুন্দর ছেলে দরকার। তখন আমি ডনকে নিয়ে গেলাম নজরুল ভাইয়ের কাছে। নজরুল ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে দেখেই খুশি হলো, ওই চিঠিটা ওমর সানির হাতে ডন দিল। সেইখান থেকে ওই দৃশ্যটা দেখে ওই ওই জিনিসটুকু দেখে সোহান ভাই ওর দেখছে, এবং সোহান ভাই এফডিসিতে দেখছে ওরেকে। ওইখান থেকে কিন্তু সোহান ভাই কেয়ামত থেকে কেয়ামত নিয়েছে। এবং আমি জানি ও ফিল্ম পাগল, ডন হলো ফিল্ম পাগল। ওর বোনরা ওরা অনেক বড় লোক, এবং আমেরিকার বিষয় চলে আসছিল সেই হিসাবে ডন চলে যাওয়ার জন্য, কিন্তু ফিল্মের জন্য ডন আমেরিকায় যায়নি। এবং ডন অত্যন্ত ভদ্র, নম্র, বিনম্র একটি ছেলে, নম্র ভদ্র একটি ছেলে। এবং এখনও 10 মাইল দূরেও যদি আমাকে দেখে চেয়ার টেনে দাঁড়াবে, আইসা সালাম করবে, আমার চেয়ারে বসতে দিবে, তারপর বসবে। তো এমন একটি ছেলে ডন। তো ডনের সম্বন্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, খারাপ লাগে। আমি তো ডনের সব চিনি, জানি, এই আর কি। ডন সালমান শাহর অত্যন্ত ক্লোজ একজন বন্ধু ছিল, এবং যেখানে যাইতো সালমান শাহ ডন একসাথে যেত। এবং সালমান শাহ যখন গাড়িটা নিচ্ছে, সুন্দর গাড়িটা, পাখাওয়ালা গাড়িটা, সে আমি জানি সে সালমান শাহকে নিয়ে সে ভ্রমণে গেছিল এবং অনেক জায়গায় ঘুরতো তারা ডনকে নিয়ে। এবং ডন ছিল অত্যন্ত প্রিয়ভাজন একজন বন্ধু সালমানের, সেটা আমি জানি। এবং অন্য 10 জনে কি বললো না বললো সেটা আমার কোনো কিছু আসা যায় না, আমি জানি না। অনেকে বলছে যে ওই সময় কি গুঞ্জন শুনছি আমরা, যেটা যে ডনকে নাকি রাস্তা থেকে নিয়ে আসছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একটা বানোয়াট কথা। ডনের ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে বের করেন, তারপরে কে জানেন যে ডন কি রাস্তার টেনে কুড়াইয়ার ছেলে, ডন কি কাজের ছেলে, ডন কি কাজ করবে? মিঠু ভাইয়ের 2 ছেলের বন্ধু ছিল ডন। মিঠু ভাই গুলশানের মধ্যে তখনই মানে কি বলে রাজতন্ত্র ব্যবহার করত এবং আধিপত্য নিয়ে। মিঠু ভাইকে চিনে না এমন কোনো মানুষ নাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মিঠু ভাই এত ভালো এবং মুক্তিযোদ্ধা একজন মানুষ। সেই মিঠু ভাইয়ের 2 ছেলের বন্ধু ডন আগে থেকে। এবং ডন অত্যন্ত মানে কি বলে হ্যান্ডসাম এবং সুদর্শন একজন পুরুষ। তো সে কিভাবে হয়? আর তার স্টাইলই তো অন্যরকম ছিল। ডনের স্টাইলই আলাদা থেকে আগে থেকেই। আরে গেট আপ মানে কি, ও দেখলে মনে হয় যে আসলে একটা ছেলে আসতেছে। সুদর্শন কাকে বলে ডনকে দেখলে বোঝা যায়। আর ডনকে যখন সালমান শাহর সঙ্গে কাজ করতো, 2 জনকে প্যারালাল, দেখতেই সুন্দর লাগতো, ভালো লাগতো 2 জনকে। তো একসাথে কাজ করতে গেলে তো বন্ধুত্ব হবেই, একসাথে কাজ করতে গেলে তো আন্তরিকতা থাকবে, বাড়বেই। আমরা তাই তো দেখেছি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখেছি, যে কোনো প্রোগ্রামেও দেখেছি, যে কোনো জায়গায় ডন সালমান শাহ যাইতো আমরা দেখতাম। ডন তো আসামি হিসেবে দেওয়া হয়েছে, ডনকে তার মা দিয়েছে, কি বলা আছে আপনার? এখন খালাম্মা কেন ডনকে আসামি হিসাবে দিয়েছে, ডনকে আমরা বাইরে দিয়ে দেখতাম, কিন্তু খালাম্মা তো বাহিরও দেখেছে, শুটিংও দেখেছে। এবং ওনার ঘরে যখন যাইতো, 2 ছেলে যখন একসাথে বসে খাওয়াইতো, এবং খালাম্মা যখন দেখতো 2 ছেলে একসাথে গেছে, তো তাদের আচার আচরণগুলো খালাম্মা ফলো করেছে। সেটা কেন করেছে সেটা জানে। আমার ছেলে কার সাথে চলে, আমার ছেলের সাথে কে কি ব্যবহার করে, কার সাথে কিরকম আচার আচরণ, আমি অবশ্যই সেগুলো ফলো করব। তো খালাম্মা কি ফলো করেছে, খালাম্মার কোন সেন্স দিয়েছেন, এটা খালাম্মাই বলতে পারবে না, আমি বলতে পারবো না। রাইট, জি। তো যা হোক, আর কি বলবো, কিছু বলার নেই। আরেকটা কোশ্চেন আছে আমার আপনার সাথে ওস্তাদ, সর্বশেষ আপনি কি চান আসলে এই বিষয়টা নিয়ে? আমি চাই সালমান শাহর সূক্ষ্ম তদন্তর মাধ্যমে 100% বিচার হোক, এবং বিচারের কাঠগড়ায় প্রতিটি আসামি দাঁড়াও। যদি সে ফাঁসি দিয়ে থাকে তো ওকে, আর ফাঁসি দিয়ে যদি না থাকে, তাকে যদি মারা হয়, তাকে হত্যা করা হয়, অবশ্যই দেশের মানুষ যেরকম চাচ্ছে, আমিও চাচ্ছি, এবং সারা পৃথিবীর মানুষ চাচ্ছে, এটা সূক্ষ্ম বিচার হোক। বলেছেন যে আপনি ফ্যান কেন লাগান, উত্তরে বলেন যে না, সালমান শাহ মারা গেছে এই জন্য আমি ফ্যান লাগাই না, এসি দিয়েছি, ফ্যান লাগাই। তাহলে কি আবেগ যে মানুষকে বোঝাচ্ছে এরকম কিছু না? এটা আমার কাছে একটু অন্যভাবে মনে হয়, কারণ আমি একসময় হরর নাটক বানাইছি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম হরর মেগা সিরিয়াল ডিরেক্টর আমি, আই হরর শো, যা চ্যানেলের নামে ব্র্যান্ডিংয়ে গেছে বাংলাদেশে আর ইন্ডিয়াতে, যেহেতু জি হরর শো।
আমাদের হিউম্যান সাইকোলজিতে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা অনেক সময় হ্যালোসিনেশন বলি বা নিতে পারি না। আমার কাছে এইখানেও এটা সামিরার একটা ভণ্ডামি মনে হয়। কীরকমভাবে জানেন, যেহেতু সালমান ফ্যানে ঝুলে মারা গেছে, যদি উনি ফ্যান লাগায় তাহলে ওনার যদি হ্যালোসিনেশন হয় ওই ফ্যানে সালমান ঝুলে আছে, উনি হঠাৎ চোখ খুলে দেখলো ওই ফ্যানে সালমান ঝুলতেছে, উনি তো তখন হার্ট ফেল করে মারা যাবে বা ভয়ে আটকায় উঠবে, তার মধ্যেই হ্যালোসিনেশন হবে। সো দ্যাট উনি নট সালমানের প্রতি ভালোবাসা ওই ফ্যান লাগায় না, উনি হ্যালোসিনেশনের ভয়ে ফ্যান লাগায় না রে ভাই। যে যদি হ্যালোসিনেশন হয় ওই ফ্যানে সালমান ঝুলতেছে, কিংবা ওই সালমান ঝুলা অবস্থায় তাকে বলছে সামিরা তুমি আমাকে রেখে আরও 5টা বিয়ে করতে পারলে, এই ছিল আমাদের ভালোবাসা, উত্তর কি দিবে সামিরা? কোনো উত্তর নাই। সো দ্যাট উনি ফ্যান লাগায়ও না, ওইটা কল্পনাও করতে পারে না, কল্পনা হয়ও না, তার হ্যালোসিনেশন হয়ও না, কোনো ভালোবাসা নাই। উনি যদি সালমানকে ভালোই বাসত রে ভাই, কোনোদিন 5টা বিয়ে করতেন। আমি তো বললাম ওনার জৈবিক চাহিদার জন্য উনি 2য় বিয়ে করতে পারত, কিন্তু 5টা বিয়ে কখনোই হইতে পারে না। প্রশ্ন রাখতে চাই, সালমান শাহ মৃত্যুর পরে সালমান শাহর মা বা তার পরিবার কয়দিন প্রেস ক্লাবের সামনে অনশন করছে বলতে পারবেন? এই বিচারের দাবিতে বলতে পারবেন না। বক্তরা করেছে আর মা তার মা কয়দিন করেছে বলতে পারবেন না। তো আজকে আপনি আমাকে প্রশ্ন করতেছেন একজন মা 30 বছর ধরে অপেক্ষা করছে বিচারের, আমি এখানে অনেক গ্যাপ দেখি। আপনি বলতে পারবেন না সামিরা কয়দিন অনশন করেছে প্রেস ক্লাবের সামনে গিয়ে, কিংবা সামিরা কয়দিন প্রেসের লোককে ডেকে বলছে আমি জাস্টিস পাচ্ছি না। আপনারা সাংবাদিকরা সালমান ভক্তদের চাপে, তখন তো প্রিন্ট মিডিয়ার যুগ ছিল, সালমান ভক্তদের চাপে অথবা পত্রপত্রিকা পাবলিক কাটতি বেশি হবে, আপনারা তাদের কাছে গিয়েছেন, কিন্তু তারা কয়বার আপনাদেরকে ডেকেছে যে আমরা বিচার পাচ্ছি না, আমরা বিচার চাই? আমি এই প্রশ্নটা আপনার এই পোর্টালের মাধ্যমে রাখলাম। তারা কিন্তু ততদিন আগ্রহ ছিল না, গ্যাপ কিন্তু তাদেরও আছে। আপনারা যে পলিটিক্যালি ধরেন, আপনারা বলতে হচ্ছে যারা এই পলিটিক্যাল রং দিতে চাচ্ছে এই বিচারটাকে, আমি তাদের বিরোধিতা করতে চাই একটি অর্থে। আপনারা জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদের দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল সালমানের মা। তাহলে বিগত 17 বছর এবং তারও আগে জাতীয় পার্টি কিন্তু এর আগে ক্ষমতায় ছিল, তারপরে বিরোধী দল ছিল, তারপরে 14 দলীয় জোটের সাথে ছিল। সো দ্যাট কার আমলে কি হয় না এই ব্যর্থতা তাহলে সালমানের মা। উনি যদি কারো রাজনীতিক কথা বলতে চায় যে এটা কোন সরকার আসছে ব্যর্থ হয়েছে, কোন সরকার আসছে ব্যর্থ হয় না, কারণ আপনি জানেন আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি, আমি তাহলে তো হচ্ছে বিগত সরকারের দোষ দিতে পারতাম। যেটা দোষ সেটা দোষ দিতে হবে, আর যেটা দোষ না খামাখা কষ্টাইলে তো লাভ নাই ভাই। আপনি শুদ্ধ রাজনীতিটা করেন, আপনি অশুদ্ধ রাজনীতি করলে তো হবে না। তো এই যে ধরেন একটা ট্যাগিং দেওয়া বা দলে ভুক্ত করা, যে আওয়ামী লীগের আমলে বিচার চেয়ে পাওয়া যায় না, এখন বিএনপির আমল আসছে বিচার করা হবে। তো ধরেন 30 বছর 17 বছর নিলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাহলে 30 থেকে 17 মাইনাস করেন, তাহলে বাকি বছরগুলো কেন পায় নাই? বর্তমান সরকার আছে 6 মাস, তো 30 বছরের মধ্যে মনে করেন এই 6 মাসও যোগ করেন। তো তাইলে তার মানেটা কি? আপনার দিক থেকে বা যারা বিচার চাচ্ছেন তাদের দিক থেকে কোথাও না কোথাও ঘাপলা আছে, অথবা যা তদন্ত হয়েছে তার সুষ্ঠু তদন্ত হয়েছে। দুইটার একটা, হয় ঘাপলা হয়েছে, আপনি 30 বছর ধরে ঘাপলা, আপনিই তো ক্ষমতায় ছিলেন, তার মানে আপনি প্রপারলি যেতে পারতেছেন না। ধরেন আপনি পানিতে ভরবেন, গ্যালনে ভরবেন পানি, আপনি এখন পেট্রোল পাম্পে গিয়ে যদি কেরোসিন তেল ভরেন বা পেট্রোল ভরেন, ওটা পানি হবে? কিংবা আপনার লাগবে হচ্ছে পেট্রোল, আপনি পানির পাম্পে এসে গ্যালন বললে লাভ হবে? আপনাকে তাকে বুঝতে হবে যে কোনটা পেট্রোল পাম্প আর কোনটা পানির পাম্প। সো দ্যাট কোথাও, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, অনেকে এটা নিয়ে আবার ট্রোল করবে, আমি জানি, করুক, তারা আমার কিছু আসে যায় না, আমি উদাহরণের জন্য বলছি। হয় আপনার বিচার চাওয়ার প্রক্রিয়াটা কোথাও না কোথাও গ্যাপ ছিল, তদবিরে গ্যাপ ছিল, আর তা না হলে বিচার প্রক্রিয়া সঠিক হয়েছে। সো দ্যাট এই যে বারবার সালমানকে বিচার হয় নাই বা এইটা হয় নাই ওইটা হয় নাই, নিশ্চয়ই সালমানকে কেউ না কেউ তো হয়তো মারছে, অথবা সালমান আত্মহত্যা করছে, দুইটার একটা তো হয়েছে। তাইলে যেই সকল আলামত বা যে সকল গবেষণা, সেই গবেষণাগুলো বিশ্লেষণ করেন না আরেকবার। যদি গবেষণাগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে না সে আত্মহত্যাই করছে, তাহলে সে আত্মহত্যা করছে। আর যদি দেখেন যে না আত্মহত্যা করে নাই, তাহলে সেই খুনের মোটিভগুলো আগে বের করেন, সাইলেন্ট তদন্ত করেন। এখন আপনাকে আজকে ধরে নিয়ে গেল, সন্দেহপ্রবণভাবে প্রমাণিত হইলো আপনি খুন করেন নাই, তার মানে কি মামলাটা হালকা হয়ে গেল না সাধারণ ভাষায়? তো তার মানে কি আবার আপনি 2 বছর পর বলবেন কি যে এই মামলার বিচার হয় নাই?
তার মানে কি আপনি এই বিষয়টাকে হাস্যরসাত্মক করে ফেলতেছেন, খেলাধুলা বানায় ফেলতেছেন। আপনারা সেই জায়গা থেকে না বের করে যারা সালমান ভক্ত আছেন তারা চান না আরেকবার তদন্ত সুন্দরভাবে, যে বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে কোথায় কি হয়েছিল, হত্যার সময় যে সকল আলামত পাওয়া গেছিল। এখন তার আমি বলতে পারতেছি না আপনাকে, আমি কয়েকটা নিউজে পড়েছি যে এইটা পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে, গায়ে কেন তেল মাখা হইলো, এই হইলো সেই হইলো। এগুলো নিয়ে বিশেষজ্ঞদের সাথে নিয়ে একটা করেন না, এটা তদন্ত করেন না, করার পরে অ্যারেস্ট করেন না, যারা যারা জড়িত অ্যারেস্ট করেন না। কেউ কি আইনের ঊর্ধ্বে, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। যখন প্রমাণিত হয়ে যাবে আপনি যত ক্ষমতাধারী হন কর তো খাবেনই ভাই। আর যদি কোনো কারণে ধরেন আলামত নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি কোনো হয় ঝামেলা হয় যেগুলো আইনি প্রক্রিয়া, তাহলে তো আপনাকে এটা পরিণতি মাইনে নিতে হবে, ভাগ্য মাইনে নিতে হবে। দেখেন সালমান শাহ, নায়করাজ রাজ্জাক, মান্না, তারপরে ধরেন হচ্ছে গিয়ে আমাদের যারা প্রয়াত শিল্পীরা মারা গেছেন, জসিম ভাই, আমাদের চিরসবুজ জসিম ভাই, আমি যে নামটা আসছিল বলতে পারছিলাম না, ধন্যবাদ জসিম ভাই। এই যে মানুষগুলো চলে গেছে, অপূরণীয় ক্ষতি কিন্তু। আচ্ছা, এগুলো আমি ক্ষতি ধরি না, এগুলো আবেগ, এগুলোকে আমি ক্ষতি ধরি না, এগুলো আবেগ। এগুলো সালমান শাহর সৌভাগ্য যে তার জনপ্রিয়তাকে সে অল্প সময় এত বেশি উচ্চতায় নিয়ে গেছেন, সেই উচ্চতার কি বলে আলোকবর্তিতার ঝলকে এরা অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলোকবর্তিকার ঝলকে এরা অন্ধ হয়ে গেছে। ভক্তকুল মারা যা গেছেন ওনারা, এটা ওনাদের রুহের মাগফিরাত কামনা করি, কিন্তু ওনারা আবেগে মারা গেছেন, এইটাই স্বাভাবিক। সালমান তো আমাদের বন্ধু ছিল, শান্তিনগর মোড়ে। শুনতে চাই, মানে আমি প্রশ্নটা করতে পারিনি, একটু শুনতে চাই সালমান শাহের সাথে আপনার কি কথা হয়েছে, উনি মানুষ হিসেবে কেমন ছিল? আসলে ও মানুষ হিসেবে খুব ফ্যাশনেবল ছিল এবং বন্ধু সুলভ ছিল। কিন্তু উনি কি কাউকে কপি করতেন? না, ওরে কখনো আমরা কপি করতে দেখি নাই। ওর তো ডাকনাম ইমন, আপনি জানেন। হ্যাঁ, ওরে কখনো কপি করতে দেখি না এবং খুব স্টাইলিশ ছিল ও। আমাদের মধ্যে বলবো না, আমাদের অনেকের মধ্যেই স্টাইলিশ ছিল। মানে বিষয়টা এরকম যে আমরা আসলে বাস্তব সত্যি কথা, ও মডেলিংয়ে ঢোকার আগেই, ধরেন অভিনয়ে ঢোকার আগেই আমরা তো সব আড্ডা উড্ডা দিতাম। আমাদের কোনো ছিল না যে ধরেন আমরা অভিনয় করব বা অভিনয়ে যাব। আমি তো অনেক পরে, সালমানেরও অনেক পরে আমি অভিনয়ে ঢুকেছি। স্টাইলিস্ট এবং যারা যারা সালমানের বাল্যবন্ধু আছে আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন আমার এই কথা সত্যতা পাবেন। ও একটা অলওয়েজ একটা স্টাইলিশ ছিল। ধরেন আপনি যেই যুগে যেই ফ্যাশন, সেই সময় যদি সবার থেকে আগায় থাকেন, তার মানে আপনি স্টাইলিস্ট। হ্যাঁ, তো সো দ্যাট সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে ওকে আমরা দেখতাম যে সব সময় একটা স্টাইলিশ ছিল। ওর চলন বলন, ওর মানে ওর মধ্যে একটা আলাদা, ঢুকার আগেই ওর মধ্যে একটা আলাদা স্টাইল ছিল। এরকম আমাদের মধ্যে থাকে না সমাজে, যারা অভিনয় না করে। দেখবেন অনেক বিজনেসম্যানের ছেলেরা আছে, দেখলে মনে হয় যে নায়ক, কিন্তু ডাকের জীবনে অভিনয় করতে আসবে না। আসে না অনেক বিজনেসম্যানের ছেলে, দেখবেন আপনি ঘুরলেই। তো সো দ্যাট এরকম আমাদের সমাজে অনেক স্টাইলিশ ছেলে পেলে আছে যারা নায়কের চেয়েও অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু ওরা আসে না। তো সালমান ওই রকম একজন মানুষ ছিল। আমাদের সার্কেলের মধ্যে ওরা 2-4 জন ছিল যে ওরা একটু ভিন্ন। না, ওর সাথে আমার না, আমার ওরা আসলে শান্তিনগর আড্ডা মারতো। আমি মালিবাগের ছেলে, ওদের ওইখানে আমরা মাঝে মাঝে যাইতাম গ্রুপ বাইধা, মানে ওদের একটা গ্রুপ ছিল আলাদা। হ্যাঁ, আমরা তো তখন অত না, ধরেন বড় না। আমাদের একটা যুগ গেছে যেখানে আমরা শুধুমাত্র আড্ডাই দিতাম, 8-10 জন একসাথে যাইতাম, ধরেন হ্যাঁ, হই হুল্লোড় চিল্লা চিল্লি, এই আর কি, আড্ডা বসে চা চু খাইতাম। ওইখানে মিনারা হোটেল, শান্তিনগরের মিনারা হোটেল, ওই মিনারা হোটেলে বসে ধরেন চা চু খাইতাম, গল্প করতাম, যেতাম, আবার আমরা চলে আসতাম। না 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 না, বয়সে অভিনয়ও ঢুকে নাই তখন। না 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 না, আসলে না না, ওইরকম কখনো আর ভাবিও নাই। ধরেন আমরা ভাবিও নাই যে সে অভিনয় যাবে, কারণ তার মা নীলা চৌধুরী, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল। হ্যাঁ 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 হ্যাঁ, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল। তো সো দ্যাট মানে যাবে সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ধরেন ওই যে বললাম স্টাইলিশ, তার একদম গেট আপ টেট আপ আলাদাই ছিল। তো সো দ্যাট সালমান যখন হচ্ছে গিয়ে হিট হয়ে গেল, তা আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব এসে বলতো যে আরে বেটা আমাকে ওই যে অমুক, তো এই কোনটা, আরে ওই পোলাটা। হ্যাঁ, তো
তারপরে তো হয় কি যে যখন দেখবেন আপনার অবস্থানটা অনেক উচ্চতায় চলে যায়, আপনার নতুন একটা সার্কেল তৈরি হয়, পুরনো সার্কেলগুলো আপনি ভুলে যাবেন। যেমন যারা গ্রাম থেকে আসে দেখেন, তারা গ্রামের সার্কেল ছেড়ে ঢাকায় যখন আসে নতুন আরেকটা সার্কেল তৈরি হয়। গ্রামে যদি 20টা বন্ধু থাকে, হয়তো 5টা বন্ধু কাছের থাকে, বাকি 15টা হারায় যায়। না না, এরকম না। কোন জিনিসটা আছে যে উনি পছন্দ করতেন সালমান ভাই? ও চা খাইতে খুব পছন্দ করতো, বেশি চিনি দিয়া। আচ্ছা, মানে সেটা কি এরকম, মানে বেশি চিনিটা পছন্দ করতেন? হ্যাঁ, ও অল্প চিনি খাইতো না, এবং এই অভ্যাস আমারও আছে, আমি এখনও খাই। অনেকে আমার স্বাস্থ্য দেখে মনে করে আমার ডায়াবেটিক্স কিনা, কিন্তু আমি এখনও ওই গিয়া ইনশাআল্লাহ কোনো ডায়াবেটিক্স নাই। হ্যাঁ, আমি ধরেন। আচ্ছা সালমান শাহ, আমি লাস্ট একটা প্রশ্ন শেষ করে দেবো। সালমান শাহ মারা যাওয়ার পরে কোথায় ছিলেন? যখন সালমান শাহ মারা যান তখন খবরটা কোথায় শুনতে পেয়েছিলেন সালমান শাহ মারা গিয়েছে? তখন কি ঠিক ছিল? হার্টবিট থেকে শুরু সব ঠিক ছিল আপনার? না, স্বাভাবিক। আপনার যদি একটা বন্ধু মারা যায়, আমি বুঝতে পারছি আপনার বলতে গেলে। হ্যাঁ, আর বন্ধু যখন মারা যায়, সে সেলিব্রিটি হোক আর নন সেলিব্রিটি হোক, বন্ধু তো আপনি তার সাথে একসাথে খেলছেন বা 2টা মিনিট আড্ডা দিচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, আপনার সেই স্মৃতিটা কিন্তু মনে পড়ে যে ওর সাথে এইভাবে আড্ডা দিছিলাম, বা এইভাবে দেখা গেল যে হ্যাঁ হ্যাঁ, এবং ধরেন ওর চায়ে একটু কম হইলেই চিনিও চিল্লাইতো, এই চিনি দেয়। তো এই যে ধরেন এই টুকটাক বিষয়গুলো, আর এত আগের কথা তো ধরেন মনেও নাই অনেক কথা বা অনেক স্মৃতি। তো সেই দৃষ্টিকোণ থেকে ধরেন ওই সময় সে তো ফিল্ম স্টার, আমি তখনও মিডিয়াতে ঢুকি নাই। আমরা জানি যে সালমান স্টার হয়ে গেছে এবং তার একটা ভক্ত কুল তৈরি হয়েছে, আর আমাদের সার্কেলটা আমরা অন্যদিকে ইনভলভ হয়ে গেছি। তো যার ফলে হয়েছে কি যে একটা দূরত্ব তখন অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ সে যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেছে তখন কিন্তু এখানে আড্ডা দিতে আসতো না। হ্যাঁ, এখানে সেই মিনারা হোটেলে চা খাইতে আসতো না। মাঝে মধ্যে শুনতাম যে হুট করে একবার গাড়ি নিয়ে আসছে, আড্ডা দিয়ে আবার চলে গেছে। এটা জানতাম না, না না, এটা জানতাম না ভাই। যেটা জানতাম না, আপনারা জানেন যে আমি কখনোই মিথ্যা কথা বলি না বা আশ্রয়ও নেই না, সো দ্যাট তার সাথে আমার কখনো গাড়িতে উঠে চলার সৌভাগ্যও হয় নাই বা আমি তার সাথে চড়িও নাই। তো যাই হোক, ওইটা শোনার পরে আসলে খুব খারাপ লাগছে, এবং পাশাপাশি অনেকগুলো মানুষ যে আত্মহত্যা করলো, হ্যাঁ ওইটাও ধরেন খারাপ লাগছে। তো এই এর বেশি ওর সাথে আবার আর কোনো স্মৃতি নেই। সালমান শাহ ভক্তদের জন্য কি বলার আছে, এবং ভক্তদের জন্য কি বলার আছে? সালমান শাহর ভক্তদের জন্য আমি একটা কথাই বলতে চাই, সালমান শাহ বন্ধু, আপনার বন্ধু, আমি বলছি আপনার বন্ধু সালমান শাহ, সে টপিকে বলেছে যে বন্ধু হারানোর ব্যথা তো একমাত্র এক বন্ধুই। আসলে এখানে আপনি কথা প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলেছি সে আমার বন্ধুর বন্ধু, সে আমার বন্ধুর বন্ধু, কারণ তারা শান্তিনগরের গ্রুপ, আমরা মালিবাগের গ্রুপ, আমরা ওখানে গিয়ে আড্ডা দিতাম। বন্ধু যে অর্থে বোঝায়, সেই অর্থটা হচ্ছে যার সঙ্গে আপনি 24 ঘন্টা থাকবেন, হয়তো যার সাথে অন্তরঙ্গ মুহূর্তে। এইটা হচ্ছে কি, যারা ঢাকা শহরে বাস করে তারা অনেকেই এটা বুঝবে যে ধরেন আমরা মালিবাগে আসি, আমাদের একটা গ্রুপ, মতিঝিলে একটা গ্রুপ আছে, আমরা ওই গ্রুপের সাথে যে আড্ডা দিয়ে আসি, এটা হলো বন্ধুর বন্ধু। ওই সার্কেলটা তার সাথে অন্তরঙ্গ বেশি, আর আমরা মাঝে মাঝে যাইতাম, ওরা মাঝে মাঝে আসতো, এইরকম আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে অতটা অন্তরঙ্গ বন্ধু বললেও ভুল হবে, আবার বন্ধু না বললেও ভুল হবে। আমি সামিরাকে কালসা করবেন না, সামিরাকে না, মানে এটা কি আপনার তাহলে কি এটা বলবেন আমরা অল্প সময়ে সালমান শাহকে হারাইছি, উনি কি কালসা করবেন? সামিরা কেন ওটা হাজবেন্ড মারা যাওয়ার পরে কেন বিচার চাচ্ছে না, কেন অনলাইনে উল্টাপাল্টা কথা? আমি আবেগতাড়িত হয়ে কোনো কথা বলতে চাই না। আমি মনে করি বাংলাদেশে একজন দর্শকের মুখে থেকে আমি আপনাকে দর্শক বলেন, অভিনেতা বলেন, বা সালমান শাহ বন্ধু বলেন, যেভাবেই আপনি বলতে চান না কেন, সেই একই জায়গা থেকে আমি বলতে চাই, বা একজন সালমান ভক্ত হিসেবে যদি বলতে চাই, সামিরা যা করেছে একজন স্ত্রী হিসেবে তার দায়ভার সে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আজকে আমি সামিরাকে একটা বাজে কথা বলে আমি গুনাহগার হইতে চাই না, কিন্তু সামিরা নিজে জানে সে গুনাহগার কিনা, সামিরা নিজে জানে সে অপরাধী কিনা। আপনার আমার আলোচনা সমালোচনায় তার কিছু আসা যাবে না, কিন্তু মহান রাব্বুল আলামিনের দরবারে তাকে জবাব দিতে হবে, এবং এই জবাব হয়তো দেখবেন যারা বেঁচে থাকবে এই পৃথিবীতেই তারা পাবে। সো দ্যাট সামিরাকে গালি দেওয়ার ভার যারা সালমানের অন্ধ ভক্ত বা যারা গালি দেয় তাদের উপর ছেড়ে দিব, আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। কোথাও না কোথাও সামিরার ভুল ছিল সালমান শাহকে চিনতে, কারণ
উনি প্রেম করছে, তো প্রেম করে বিয়ে না সালমান সামিরার, তো তাহলে প্রেম করা অবস্থায় ওনার কাছে মনে হয় নাই সালমান শাহ ড্রিঙ্ক করে, সালমান শাহ মেয়ে মানুষ নিয়ে ঘুরে, ওই মরার পরে মনে হয়েছে ওনার। আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগত আক্রোশ অথবা ওনার স্মৃতির কোথাও ভ্রম হয়েছে। আমাদের স্মৃতি ভ্রম হয় না, স্মৃতি ভ্রম হয়েছে বা আবেগের জায়গা, রাগের জায়গা, এগুলো মিলিয়ে বলতে পারে উনি যে সালমান শাহ এইটা করছে। হ্যাঁ, এর অর্থ এই না যে অনেকে ভাববেন আমি সালমানকে দুধে দেওয়া তুলসী পাতা বলছি। সালমানের একটা ব্যক্তি জীবন আছে, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জীবন আছে। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করার বা কোনো কিছু বলার এখতিয়ার আমাদের আসলে কারণ নাই। আমরা একটা প্রেডিকশন করতে পারি। আসলে বলছে ছোটো ভাইয়ের বিয়েটা, আমি মনে করি এগুলো একটা মুখরোচক গল্প। আমাদের গ্রাম বাংলায় কি হয় বা আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে কি হয়, সামাজিকতায় কি হয়, যে বড় ভাই মরে গেলে অনেক সময় বড় ভাইয়ের বউকে তার ঘরে রাখার জন্য শ্বশুর শাশুড়ি প্রস্তাব দিতেই পারে যে তুমি যেহেতু আমার এই ঘরের বউ, বাইরে কেন যাবা, তোমার তো ওই যে একটু আগে আমি বলেছি জৈবিক চাহিদা, বা এটা তো বলে না কেউ, কিন্তু ইন্ডিকেশনটা ওইটাই যে তুমি আমার ঘরের বউ, আমার ঘরেই থাকো, ঘরের ইজ্জত বলতেই পারে। এটা অপরাধীর আমি কিছু দেখি না। আচ্ছা, সামিরার জায়গা থেকে সামিরা যদি না করে আর বিয়া না করতো, কথাটা বুঝতেছেন না আমার, বিয়া না করতো, তাইলে আমি বুঝতাম সামিরা বিশাল একজন ব্যক্তিত্ববান এবং চরিত্রবান এবং মনে করেন ভালোবাসায় সালমানের প্রতি ডগডগ একজন নারী। কিন্তু এরপরে তুমি ভাই 5টা বিয়ে করছে। এই মহিলাকে আপনি এইসব আলোচনায় ওনার কথার ভিত্তি কি, আমি এটা কিছু মনে করি না। কারণ যেই মহিলা সালমান মরার পরে তার 5টা লোককে বিয়ে করতে পারছে, তার জন্য তো সালমান ভাইয়ের ভাইকে বিয়ে করলে আর ভালো হইতো। কারণ ভাই তো একই রক্ত, সালমানের ভাইয়ের মধ্যে সে মাঝে মাঝে সালমানের ছবি দেখতেও পারতো, কিংবা ওই একই বাড়িতেই থাকতো। সো দ্যাট এগুলো একটা মানে আমি কি বলবো, সত্য মিথ্যার এক ধরনের চলচ্চিত্র, যে চলচ্চিত্র 30 বছর ধরে চলছে। আর সালমান ভক্তরাও পাগলের মতো 30 বছর ধরে একই চলচ্চিত্রের টিকিট বারবার কেটে এখন ভিউ বাণিজ্য, আগে ছিল পত্রিকা বাণিজ্য, এগুলোকে বাহাবা দিয়েছে। দেখেন, আমি মনে করি কি যে জনপ্রিয়তা নিয়ে কখনো রাজনীতি করা অথবা ব্যবসা করা বা এই জনপ্রিয়তাকে পুঁজি করে কোনো অন্যায় জিনিসকে প্রতিষ্ঠা করা কখনোই ঠিক না। আনডাউটেডলি, আমি যেমন বর্তমান সময়ে বলি আনডাউটেডলি আনপ্যারালাল আনবিটেবল সাকিব খান, তেমনি আমাদের ওই সময়ে আনপ্যারালাল আনবিটেবল এবং বর্তমান সময় থেকে শুরু করে সেই সময় পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিল সালমান শাহ। সালমান শাহের এই মৃত্যুকে ঘিরে সেই সময়ও কিন্তু অনেক জল্পনা কল্পনা এবং ধরেন নানা রকম মুখরোচক গল্প তৈরি হয়েছে। তো সেই সময় কিন্তু সালমান শাহর মা যিনি, তিনি কিন্তু প্রচণ্ড ক্ষমতার অধিকারী ছিলেন, আপনারা জানেন ওই ব্যাপারগুলো। কারণ উনি একজন সম্মানিত ব্যক্তি, সালমান শাহর মা, এবং সালমান শাহর যেহেতু তিনি মা, তাই তিনি আরও সম্মানিত ব্যক্তি আমার দৃষ্টিতে, যারা সালমান শাহর ভক্ত তাদের কাছে। এখন আমাদের দেশে দেখবেন কি যে মানুষের একটা ব্যাপার থাকে, কিছু অন্ধ থিওরির উপরে মানুষ দৌড়ায় আর কিছু প্রতিশোধের নেশায় ছুটে, মানে যৌক্তিক প্রমাণ ছাড়া। তো যেহেতু সালমান শাহ অনেক জনপ্রিয় এবং তার একটা কি বলবো ভক্ত দল আছে, হ্যাঁ এখনও আছে এবং হয়তো ভবিষ্যতেও থাকবে। কারণ জনপ্রিয়তাটা আমি সবসময় বললে আল্লাহ প্রদত্ত, সবাই ভালোবাসা পায় না। হয়তো আপনার এই ইন্টারভিউ দেখে অনেকে আমাকে গালাগালি করবে, অনেকে আবার প্রশংসা করবে, আবার অনেকে মাঝামাঝি, কেউ আবার হয়তো উত্তর দেবে না। এটাই স্বাভাবিক, এটাতে রাগ বা বিরাগ হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগে মাঝে মাঝে হয়তো রাগ হইতো, তখন ভাবতাম যে আসলে কেন এরা বাজে মন্তব্য করে, কিন্তু এখন বুঝি যে যার যতটুকু ধরেন যোগ্যতা সে ততটুকুই আপনাকে দিবে। আমি একটা প্রশ্ন করতে চাই, আমি যে কোনো ইন্টারভিউ নিয়েছি সালমান শাহ ভাইয়ের, এই যে ডনের ধরা পড়াতে যত করে ইন্টারভিউ নিয়েছি, বক্তরা কান্না ছাড়া, কমেন্ট ছাড়া কিচ্ছু দিচ্ছে না। মানে কান্না করতে করতে যে আমরা যে অভিনেতাই সালমান শাহকে নিয়ে কথা বলছে সেইটাই ভাইরাল হয়ে যাচ্ছে। ফুল একটা জনপ্রিয় ছাড়া সালমান শাহকে ছাড়া কোনো চলতেছে না, মানে কান্নার ইমোজি কমেন্ট ছাড়া কিচ্ছু আসতেছে না। আমি সেই কথাটাই আপনাকে বলছি যে এই যে ধরেন একটা শ্রেণী যাদের ভালোবাসা পাওয়াটা সালমান শাহর জন্য আমি মনে করি অনেক সৌভাগ্যের ব্যাপার। পাশাপাশি তাকে যেভাবে যে জায়গাটাতে সমাধিত করা হয়েছে সিলেট মাজারের পিছনে, এটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু এতগুলো সুফি সাধকের সাথে পাশাপাশি মাজারটির পাশে সমাহিত হওয়া এটা ভাগ্যের ব্যাপার।
মানে আপনি এটা জনপ্রিয়তা দিয়ে বিচার করতে পারবেন। নিঃসন্দেহে সালমান শাহ একটি মানে আনপ্রেডিক্টেবল ভাগ্য নিয়ে জন্মাইছিল, ক্ষণজন্মা একজন প্রতিভা। কিন্তু আমি মনে করি যেটা ন্যায় ন্যায়, যেটা অন্যায় অন্যায়, এটা বলা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যখন প্রশ্ন করলেন ডন ধরা পড়ছে এই সেই, আমি মনে করি যে এই ধরাটা না আসলে আননেসেসারি একটা শিল্পীকে হয়রানি করা। কেন হয়রানি করা? প্রমাণ হওয়ার আগেই আপনি যখন একজনকে বলবেন তুমি খুনি, আমি যতটুকু আইন বুঝি, আইনের ভাষায় তো যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হবে আপনি তাকে খুনি বলতে পারেন না। আপনি তাকে দোষী বলতে পারেন, আপনি তাকে আসামি বলতে পারেন, বা ওই বিষয়টিতে সন্দেহাতীতভাবে তাকে আপনি অ্যারেস্ট করেন। কিন্তু আপনি যখন সরাসরি বলতে বলছেন ওই খুনি, এটা কিন্তু ঠিক না। তো তেমনি 30 বছর আগেও প্রমাণিত করতে পারে নাই যে ডন অপরাধী, সেই সময় সন্দেহের বশবর্তী হয়ে তাকে অ্যারেস্ট করছে। আজকেও হয়তো, যদি আমি জানি না সে অ্যারেস্ট হয়েছে কিনা, কারণ কেউ বলে ভুয়া খবর, কেউ বলে জেনুইন খবর। তো যেহেতু এই সাবজেক্টটি নিয়ে আমি ইন্টারেস্টেড না, এই কারণে যে যেখানে সালমান শাহর মা নিজে সামিরাকে বলছে সে খুনি, আবার শ্রদ্ধেয় আন্টি আবার বলছেন যে ডন খুনি, মানে উনি ওনার স্টেটমেন্টে এক জায়গায় থাকতে পারছে না। আবার এক শ্রেণী কিছুদিন আগে শুনলাম সালমান শাহর মা হচ্ছে গিয়ে শিবা শানুকে খুনি আখ্যায়িত করেছে। তো শিবা শানু কিন্তু তার উত্তর দিয়েছে যে আমি তো সেই সময় অভিনয়ই আসি নাই। তো তাহলে এই যে উদ্ভট কথাবার্তাগুলো ছড়াচ্ছে মিডিয়াতে, এটা কিন্তু খুব খারাপ। এবং আমরা যারা শিল্পী ধরেন চর্চা করি, আমাদের ভাই সংসারটা চলেই এই অভিনয়ের টাকায়। যেই লোকটি ব্যবসা করে, বাণিজ্য করে, তার যেরকম ওই যে টাকায় চলে, আমাদের এই অভিনয়ের জায়গায় চলে। আপনি আজকে আমাকে নিয়ে 20 দিন হাজতে রাখবেন, আমার পরিবারটা কিভাবে চলবে আপনি কিন্তু জানেন না। আপনাকে বিনোদন দিতে গিয়ে আমি কেন আপনার গালি শুনবো ভাই, তাই না? আমি ডন বা আমরা যারা অভিনয় করি, আমরা তো আপনাদেরকে বিনোদন দিতে চাই। দিন শেষে আমাদের অভিনয় দেখে আপনারা কেউ খুশি হন অথবা বকা দেন, কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দিতে। তাই বিনোদন দিতে গিয়ে কেন আমরা আপনাদের বকা শুনবো বলেন তো? এখানে আরেকটা প্রশ্ন আপনাকে রাখতেছি যে উকিল একটা দিয়েছেন, জবানবন্দি দিয়েছেন কোর্টে যে ডন আমরা যখন কোর্টে যখন নিয়ে যান তখন আমরা প্রেজেন্ট ছিলাম ওখানে। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি স্বীকার করেছেন যে উনি মাজায় রশি বেঁধে নিয়ে গেছে, মানে মাজায় ডনকে। হ্যাঁ, এটা উকিলে বলেছেন। হ্যাঁ, প্রমাণ সহকারে হাজবেন্ড উকিলের কাছেই আছে, জি জি, সেই প্রমাণটা উনি বলেছেন। তো পরবর্তীতে একটা আবার এই বিষয়টা নিয়ে একটা বলা হয়ে যাচ্ছে, অবশেষে ডন স্বীকার করেছেন, সেই বিষয়টা কি বলবেন? উকিলের এই ইন্টারভিউ আছে মানে ডন কি স্বীকার করেছে? উনি বলেছে যে রশি নিয়ে গেছিল মাজায় বেঁধে, মানে ডনকে মাজায় রশি বেঁধে নিয়ে গেছে পুলিশ। তো এখন আপনি একটু আগে দেখেন, এটা না মানে সালমান শাহকে খুন করার জন্য 12 লাখ টাকা করেন, চুক্তিভুক্ত করেন আজিজ ভাই, আজিজ মোহাম্মদ ভাই, সামিরা। এই কথা তো আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তো আমরা 30 বছর আগে থেকেই শুনতেছি, প্রমাণ তো কেউ করতে পারেনি। এবং ডন বিগত কয়েকদিন আগে যখন এই মামলা পুনরায় চালু হবে, ডন তো নিজেই বলছে যে আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি অবশ্যই শাস্তি মাথা পেতে নেব, কারণ আমি এই অপরাধের সাথে যুক্ত না। এখন আপনি যদি হুট করে বলেন যে স্বীকার করছে, তা আপনি তো ডনের মুখে শুনেন নাই। তো ডনের মুখে না শুনে শোনা কথা চিলে কান নিয়ে গেছে দৌড়াইলে হবে? কেন উনি তো উকিল সাহেব, তো উনি ডন না। ডনের ভাষ্য নেন আপনারা, ডন আগে কি বলে, কারণ কয়েকদিন আগেই তো ডন বলছে যে সে এটার সাথে জড়িত না। আর যদি ডন ধরে নেন যদি স্বীকার করে উকিলের ভাষ্য মতে, তাহলে কোন চাপে পড়ে করছে তখনও তো আবার আরেকটা প্যাচার লাগবে। আমি মনে করি এগুলো ভিউ বাণিজ্য, আর কিচ্ছুই না। তাহলে আমি আরেকটা কথা বলতে চাই যে সামিরা সময় টিভির একটা ইন্টারভিউতে বলেছিলেন, ইন্টারভিউ দেখেছেন কিনা আমি জানি না, সময় টিভি ইন্টারভিউতে প্রশ্ন করেছিলেন যে আপনি কি সালমান শাহ হত্যার বিচার কি চান কিনা। উত্তরে সামিরা বলেন যে সালমান শাহ কিসের বিচার, আমি আমার বিচার চাই। আর সালমান শাহ ভক্তরা যেন আন্দোলন করছে ওরা পাগল। আর সালমান শাহ ড্রিঙ্কস করতেন, সালমান শাহ মেয়ে করতে, এটাও সে উল্লেখ করেছেন ইন্টারভিউতে। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলেন? এমনকি উনি 4টা বিয়ে করেছেন, সালমান শাহ মারা যাওয়ার পরে 5 নাম্বার চেঞ্জ করেছেন, 4টা যাবে। সেই বিষয়টা নিয়ে আমি একটা প্রশ্ন করলাম। আচ্ছা, ধরেন আপনি একটা প্রশ্ন করলেন সামিরা কেন 5টা বিয়ে করেছে, এবং উনি আবার বলেছেন যে সালমান শাহর কিসের বিচার, উনি ওনার বিচার চায়। এখন সালমান শাহকে যদি তিনি ভালোই বাসতেন, আমি যা মনে করি, তাহলে উনি পরবর্তীতে 5টা বিয়ে করার কথা না। ঠিক আছে, ধরে নিলাম মানুষের জৈবিক একটি চাহিদা থাকে প্রতিটা মানুষের, তাহলে সে
দ্বিতীয় বিয়ে পর্যন্ত ঠিক ছিল যে ঠিক আছে তাকে সারভাইভ করতে হবে বা তার একটা জৈবিক চাহিদা আছে অথবা তার সময় কাটানোর জন্য একজন মানুষ দরকার। সেকেন্ড বিয়েটা তিনি করতেই পারতেন এবং করার পাশাপাশি উনি যদি সালমান শাহকে স্মরণে রাখতেন যে সালমান শাহ তার স্মরণে আছে, তাইলে কিন্তু আমি তার কোনো অপরাধ দেখতাম না। কিন্তু আপনার প্রশ্ন অনুযায়ী, যেহেতু আমি ওনার ইন্টারভিউটি শুনিনি, হ্যাঁ আপনার প্রশ্ন অনুযায়ী তাহলে উনি যদি এটা বলে থাকে যে কিসের বিচার, আমি তো বলবো যে তাহলে ওনার ভালোবাসায় ঘাটতি ছিল। আমাদের ছিল রোমান্টিক সবুজ নায়ক সালমান শাহর ভালোবাসায় ঘাটতি ছিল, কারণ ওনার মতো মানুষকে যে পেয়েছে সেই নারী তো সৌভাগ্যবান। তো এইরকম একজন সৌভাগ্য নারী যদি নিজেকে সৌভাগ্যবান না মনে করে, তাহলে আমি মনে করি এই ব্যর্থতা তার। কারণ সালমান শাহ কী ছিল? রোমান্টিক নায়ক। তো এই রোমান্টিক নায়ক তাকে ভালোবাসা দিয়েও মানে সন্তুষ্ট করতে পারে নাই, সেই জন্যই হয়তো উনি মানে 5 জনের কাছে বিয়ে করছে, কারণ ওনার ভালোবাসা হয়তো অনেক দরকার, আমি জানি না, হয়তো অনেক দরকার, কারণ বাংলার চিরসবুজ নায়ক তাকে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে নাই। তো সো দ্যাট এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। উনি আরেকটা অভিযোগ তুলেছেন, সামির আরেকটা অভিযোগ তুলেছেন যে সালমান শাহ যখন মারা যাওয়ার পরবর্তীতে সালমান শাহ যে ভাই আছে, এই ভাইয়ের কাছে নীলা চৌধুরী অফার করেন যে সালমান শাহ মারা গেছেন, তাহলে ওনাকে বিয়ে করতে সালমান শাহ ভাইকে। এটা তো করেছে, এইটা কয় আমি কেন করবো, সেটা আবার সামিরও অভিযোগ তুলেছেন। কিন্তু সালমান শাহ মা বলতেছে নো, আমি তো এটা জীবনেও করতে পারবো না, আমার সালমান শাহ মারা গেছে, এই জন্য আমার ভাইয়ের কাছে বিয়ে করবো, আমি যেটা অভিযোগ নিত্য অভিযোগ তুলছেন। এমনকি মানে আরো কিছু অভিযোগ তুলছেন, আরেকটা প্রশ্ন আমাকে করেছিল, এটাও উনি অভিযোগ করেছেন যে সালমান শাহ ড্রিঙ্কস করতেন, প্রতিটা মেয়ে ছাড়া উনি চলতেন না, এমনকি শাবনুরের সাথে ওর প্রেম ছিল। সামিরা এটা শুটিংয়ে গেলে সন্দেহ করতেন। এটা আমিও সালমান শাহ মামার সাথে কথা বলেছি, মার সাথে কথা বলেছি, উনিই কথা বলেছেন। সে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, মানুষ মারা গেছে, সালমান শাহ ব্যক্তি জীবনে কি ছিল, প্রতিটা মানুষের এক একটা নিজস্ব ব্যক্তি জীবন থাকে। সালমান শাহ ব্যক্তি জীবনে কি ছিল, সেই ব্যক্তি জীবন দেখেই তো সামিরা তার প্রেমে পড়ছে, তাকে বিয়ে করছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন সালমান শাহর মামলায় খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা মোটামুটি বাংলাদেশের সবাই জানে। কিন্তু এখন মেন বিষয় হচ্ছে এই খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করার পরেই সালমান শাহর ফ্যামিলিতে শোনা যায়, তাদের কাছ থেকে শোনা যায় নানান ধরনের শব্দ বেরিয়ে আসতেছে। অনেকেই হুমকি এবং অনেক কিছু নাকি বলতেছে তাদের ফ্যামিলিকে, এমনকি সালমান শাহর ভাইকে পর্যন্ত হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে যে সালমান শাহ যে পথে গেছে তার ভাইকেও আমরা সেই পথে দিয়ে পাঠাবো, এমন হুমকি পর্যন্ত সালমান শাহর ফ্যামিলিতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সালমান শাহর বাড়িতে কে বা কারা এমন অগ্নিকাণ্ড চালাচ্ছেন এবং বা সালমান শাহর সাথে কারা এমন বা সালমান শাহ চলে যাওয়ার পেছনে কারা দায়ী? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।